হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু বাংলা লেটস ক্র্যাক। তো তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা ইন্ডিয়ান পলিটির 8 নম্বর ক্লাসে আছি এবং চ্যাপ্টার নাম্বার 5 প্রিএমবেল অফ কনস্টিটিউশনস অথবা ভারতের প্রস্তাবনা। এর আগে আমরা অনেকগুলো কোর্স কমপ্লিট করেছি। যারা আমাদের চ্যানেলের সঙ্গে রীতিমতো যুক্ত আছো তারা সে বিষয়ে জানো, এবং আমি তোমাদেরকে প্রিলি এবং মেন্স একসঙ্গে পড়াচ্ছি যাতে করে তোমাদের কনসেপচুয়াল সমস্ত ধারণা ক্লিয়ার করছি। সঙ্গে সঙ্গে এক্সাম পার্সপেক্টিভে কী এক্সাম, কী কোয়েশ্চেন ইম্পর্টেন্ট সেগুলো সম্পর্কে তথ্য দিয়ে দিচ্ছি। তো তোমাদের আমাদের ভিডিওটিতে খুব ভালো রকমভাবে সাড়া পেয়েছি সকলের কাছে থেকে। আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপেও তোমরা সেভাবে জানিয়েছো আমাদেরকে। চলো আজকের কোর্সটা কমপ্লিট করছি। ওকে, আজকের কোর্সটা কমপ্লিট করার আগে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে আমরা অলরেডি কী কভার করেছি। সেটা হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনস, যে ওই অ্যাক্টগুলো যেখানে আলোচনা করা হয়েছে 1773 থেকে রেগুলেটিং অ্যাক্ট থেকে একদম ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট বা বলতে পারো ক্যাবিনেট মিশন পর্যন্ত সবই আলোচনা করা হয়েছে। মেকিং অফ কনস্টিটিউশন, যেখানে কনস্টিটিউশন অ্যাসেম্বলি এবং কমিটিগুলো সম্পর্কে ডিটেলসে আলোচনা করা হয়েছে। সোর্স অফ কনস্টিটিউশনস, কোথা থেকে কী নেওয়া হয়েছে সেইগুলো সম্পর্কে ডিটেলসে বোঝানো হয়েছে এবং মনে রাখার মতো করে বোঝানো হয়েছে। তোমরা ভিডিওটা একবার দেখে নিলে আর তোমাদের অনেকটা মনে থেকে যাবে। তারপরে করেছি সেলিয়েন্ট ফিচার্স, যেখানে 17টা ফিচার্স সম্পর্কে আলোচনা করেছি। তারপরে ইম্পর্টেন্ট পার্টস অ্যান্ড শিডিউল, যেখানে ইম্পর্টেন্ট পার্টস অ্যান্ড শিডিউলগুলো বোঝানো হয়েছে। সঙ্গে সঙ্গে একটা ভিডিওতে আলাদাভাবে ট্রিক্সটাও তুলে দেওয়া হয়েছে, তোমরা ভিডিওটি দেখে আসতে পারো। ওকে, এক্সাম ওরিয়েন্টেড সব রকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। থ্যাংক ইউ। চলো আজকের কোর্সটা কমপ্লিট করছি। আজকে হচ্ছে আমাদের কোর্স প্রিএমবেল। তো আমি প্রিএমবেলটা তোমাদেরকে প্রথমে পড়িয়ে শোনাচ্ছি এবং বোঝাচ্ছি যে আসলে প্রিএমবেলটাতে কী বলতে চাইছে। তোমরা এতদিন সবাই পড়েছো প্রিএমবেলটা, তবুও আমি তোমাদেরকে বলছি, তার কারণ আছে। তুমি ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে যে আমি কেন প্রিএমবেলটা আবার পড়ে শোনাচ্ছি। দেখো, উই দ্য পিপল অফ ইন্ডিয়া। দেখো এখানে 3টে ওয়ার্ড ভালোভাবে দেখো। প্রথম 3টে ওয়ার্ড কী আছে? উই দ্য পিপল অফ ইন্ডিয়া। মানে, কারণ ইউএসএ যে কনস্টিটিউশন আছে, তোমরা সবাই জানো যে আমাদের প্রিএমবেলটা ইউএসএ থেকে নেওয়া হয়েছে। তো ইউএসএ যে কনস্টিটিউশনে যে প্রিএমবেলটা আছে, সেখানেও প্রথম 3টে ওয়ার্ড কিন্তু এরকমই আছে, উই দ্য পিপল অফ ইন্ডিয়া, উই দ্য পিপল অফ, এই 3টে কথা ওইখানে আছে। ওকে, সেই জন্য আমরা বলি যে আমাদের প্রিএমবেলটা ইউএসএ থেকে নেওয়া হয়েছে। তারপর কি বলছে দেখো, হ্যাভিং solemnly resolved টু কনস্টিটিউট ইন্ডিয়া ইন্টু এ মেন, এই 3টে ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে সোভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক রিপাবলিক। 5টা, এই 5টা ওয়ার্ড তোমাদেরকে পরপর মনে রাখতে হবে। সোভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। তো and to secure all its citizens justice, social, economic, political, liberty of thought, expression, belief, faith and worship, equality of status and of opportunity, and to promote among them all fraternity, assuring the dignity of the individual and the unity and integrity of the nation. In our Constituent Assembly, this 26th day of November 1949 hereby adopt, enact and give to ourselves this constitution. তাহলে এইটা হচ্ছে আমাদের কনস্টিটিউশন। নাও আমি যেটা বলছি, দেখো এইখানে যে 5টা আছে, সোভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান নেচার। তাহলে আমাদের ইন্ডিয়ান নেচার কি? সোভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। মনে রাখবে, এটা পরপর আলাদা হয়ে যেতে পারে, তাই সোভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। আর এই যে এইগুলো আছে, এগুলো হচ্ছে আমাদের কি? এগুলো হচ্ছে আমাদের অবজেক্টিভস, বা এগুলো আমরা আমাদের সিটিজেনকে দেব, মানে ইন্ডিয়া তার সিটিজেন্সকে দেবে। কী কী দেবে? জাস্টিস। কত রকমের জাস্টিস? 3 রকমের। সোশ্যাল, ইকোনমিক, পলিটিক্যাল, লিবার্টি
ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি। এবং আমাদের কনস্টিটিউশন কবে গৃহীত হয়েছিল সে বিষয়ে লেখা আছে লাস্টে, সেটা হচ্ছে 26 নভেম্বর 1949। ওকে, তাহলে আমরা কনস্টিটিউশনটা ওভারঅল ভিউটা দেখে নিলাম। এইখানে যেটা দেওয়া আছে, এইখানে দেখো এটারই বাংলা ভার্সান, যেটা একদম আমাদের ইন্ডিয়ান সাইড গভর্নমেন্টের সাইড থেকে নেওয়া হয়েছে। তো এইখানে এই জিনিসটা দেখো, সোভারেন মানে সার্বভৌম, সোশ্যালিস্ট মানে সমাজতান্ত্রিক, সেকুলার মানে ধর্মনিরপেক্ষ, ডেমোক্রেটিক মানে হচ্ছে গণতান্ত্রিক, রিপাবলিক মানে হচ্ছে সাধারণতন্ত্র। ঠিক আছে, তো চলো পরবর্তীতে আমরা এই কিওয়ার্ডগুলো সম্পর্কে আলোচনা করবো। দ্য কিওয়ার্ড দ্য অফ কনস্টিটিউশনস, মানে এই যে আমরা এতক্ষণ পড়লাম সোভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক, এইগুলো অ্যাকচুয়ালি কী, এগুলো কী বোঝাতে চাইছে বা কবে অ্যাড হয়েছে। ওকে, এই জিনিসগুলো সম্পর্কে আমরা এখানে ডিটেলসে আলোচনায় আসবো। চলো আমি একটু জুম করে নিচ্ছি। ওকে, ফার্স্ট হচ্ছে সোভারেন। সোভারেন কথার অর্থ আমি কি দেখলাম আগে, দেখলাম সার্বভৌম। সার্বভৌম মানে হচ্ছে যে আমাদের ইন্ডিয়া সার্বভৌম মানে হচ্ছে আমাদের ইন্ডিয়া কারোর উপর ডিপেন্ড করবে না, তার নিজের ডিসিশন সে নিজে নেবে, মানে ইন্টারনাল ব্যাপারেও ডিপেন্ড করবে না, কোনো এক্সটার্নাল ব্যাপারেও সে কোনো ডিপেন্ড করবে না, সেটা হচ্ছে সোভারেন। তো দেখো এটা কনস্টিটিউশন যখন গৃহীত হয়, যখন প্রিএমবেল গৃহীত হয় তখন থেকে ছিল টু ফলো ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল পলিসিস। ওকে, তারপর হচ্ছে সোশিয়ালিস্ট। সোশিয়ালিস্ট ইট অ্যাডেড ইন 1942 অ্যামেন্ডমেন্ট 1976। তাহলে 42তম অ্যামেন্ডমেন্ট 1976 সালে এটাকে অ্যাড করা হয়েছিল। তো কথা হচ্ছে যে এটাকে কেন অ্যাড করা হলো, আগে ছিল না এখন কেন অ্যাড করা হলো। অ্যাকচুয়ালি আগে সোশ্যালিস্ট কথাতেই ছিল না, কিন্তু এই সোশ্যালিজমের যে ধারণা এইগুলো কিন্তু ডিপিএসপি বা ফান্ডামেন্টাল ডিউটিজ এগুলোর ভিতর কিন্তু আগে থেকেই ছিল। ওকে, তো এটাকে 1976 সালে অ্যাড করা হলো, জাস্ট একটা পলিটিক্যাল ওয়ার্ড হিসাবে অ্যাড করা হয়েছে। কারণ তোমরা জানো বা জানবে পরে, আমি সে বিষয়ে আলোচনায় আসবো যে আমাদের কনস্টিটিউশন, আমাদের প্রিএমবেলটা কিন্তু জাস্টিসিয়েবল না। ওকে, তো দেখো সোশ্যালিজম ওয়ার্ডটি ছিল না, কারণ দেখো যখন আমরা সোশ্যালিজম কথাটি আসি তখন আমাদের কথায় মনে পড়ে যে রাশিয়ার কথা। কারণ রাশিয়ান রিভলিউশন তখন সেইখানে ছিল সোশ্যালিজম। সোশ্যালিজম বলতে বলছে যে নো কনসেন্ট্রেশন অফ পাওয়ার অ্যান্ড মানি, মানে পাওয়ার এবং মানির কোনো কনসেন্ট্রেশন হবে না, অর্থাৎ কোনো ব্যক্তির বিশেষে পাওয়ার এবং মানির পুঞ্জীভূত অবস্থায় থাকবে না, সকলের কাছে সমানভাবে থাকবে। সেটা কীভাবে, রাশিয়ার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে সমস্ত প্রপার্টি বা সমস্ত সম্পদ স্টেটের হাতে থাকে এবং তারা সকলকে সমানভাবে ডিভাইডস করে। তো আমাদের ইন্ডিয়াতে তো সেরকম নেই, তোমরা সকলেই জানো আমাদের নিজের নিজের পাবলিক প্রপার্টি কিছু আছে। ওকে, তো সেই জন্য ইন্ডিয়াতে কিন্তু এই যে সোশ্যালিজম এই ধারণাটি তখন আনা হয়েছিল না, কিন্তু পরবর্তীতে আনা হয়েছিল এবং এই সোশ্যালিজমকে, ভারতের সোশ্যালিজমকে একটা আলাদা নাম দেওয়া হয়েছে। সেটা দেখো, দ্য ইন্ডিয়ান ব্র্যান্ড অফ সোশ্যালিজম ইজ এ ডেমোক্রেটিভ সোশ্যালিজম। ওকে, তাহলে ভারতের যে সোশ্যালিজমটা আছে সেটাকে বলা আছে ডেমোক্রেটিভ সোশ্যালিজম। ওকে, এবং নট কমিউনিস্টিক সোশ্যালিজম। তাহলে রাশিয়ায় যেটা আছে সেটা কি, সেটা হচ্ছে কমিউনিস্টিক সোশ্যালিজম, আর ইন্ডিয়াতে যেটা আছে সেটা হচ্ছে ডেমোক্রেটিক সোশ্যালিজম। তাহলে ডেমোক্রেটিক সোশ্যালিজমটা কী, এর এইমস কী, এই বিষয়ে আমাদের সুপ্রিম কোর্টস বলেছে ডেমোক্রেটিক সোশ্যালিজম এইমস টু এন্ড দ্য পভার্টি, ইগনোরেন্স, ডিজিজ অ্যান্ড ইকুয়ালিটি অফ অপরচুনিটি। ওকে, তাহলে সকলকে এই যে পভার্টি দূর করার জন্য এবং সকলকে সমান অপরচুনিটি বা সুযোগ সুবিধা দেওয়ার জন্যই কিন্তু এই ডেমোক্রেটিক সোশ্যালিজমটা আনা হয়েছে। তো ইন্ডিয়ান সোশ্যালিজম ইজ এ ব্লেন্ড অফ মার্কসিজম অ্যান্ড গান্ধিয়ান সোশ্যালিজম। ওকে, তাহলে ইন্ডিয়ান সোশ্যালিজম হচ্ছে ব্লেন্ড অফ মার্কসিজম মানে যেটা রাশিয়াতে আছে, আর গান্ধিয়ান সোশ্যালিজম যেটা আমাদের ইন্ডিয়ায় গান্ধীজি চেয়েছিলেন সেরকম একটা সোশ্যালিজম। ওকে, the economic policy of 1991 LPG has however diluted the socialist credentials of the Indian state। তাহলে কি বলছে যে এলপিজি মডেল যেটা, সেখানে কী করা হয়েছে লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন। তো সেই ক্ষেত্রে যখন প্রাইভেটাইজেশন হচ্ছে অটোমেটিক্যালি, তাহলে যে সোশ্যালিস্টিক যে
ক্রিডেন্সিয়াল ছিল সেইগুলো কিন্তু ডাইলিউট হয়ে গেল বা কমে যাচ্ছিলো। ওকে, তাহলে আমরা দুটো পড়ে নিলাম। নেক্সট আমরা পড়বো, দেখো সেকুলার মানে কি? সেকুলার কথার বাংলা অর্থ হচ্ছে ধর্ম নিরপেক্ষ। আমরা আগের যে কোর্সগুলো হয়েছে তাতে কমপ্লিট করেছি, আলোচনা করেছি যে ইন্ডিয়ান সেকুলারিজম আর ফরেন সেকুলারিজম সম্পর্কে পার্থক্যটা কী। ওকে, সো ইন্ডিয়া কিন্তু কখনোই নেগেটিভ ভিউটা আনেনি, কারণ ইন্ডিয়াতে কিন্তু সকল ধর্মকে সমান গুরুত্ব দেওয়া হয়েছে, এমন নয় যে কোনো ধর্মকেই মানা হয় না। ওকে, দেখো সেই জন্য যেহেতু এটার ভিউটা আলাদা, মানে আগে থেকে যে সেকুলারিজম ছিল আর এখন যে আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে যে সেকুলারিজম আছে সেই ক্ষেত্রে দেখো ভিউটা একটু আলাদা, সেই জন্য এটা কিন্তু প্রথমে ছিল না, পরবর্তীতে আনা হয়েছিল। দেখো যেগুলো অ্যাড করা হয়েছে সেগুলো ছিল না, কিন্তু সেই যে ধারণাগুলো সেগুলো সবই ছিল। দেখো এটাকে অ্যাড করা হয়েছিল কিন্তু 42nd অ্যামেন্ডমেন্ট 1976 অ্যান্ড ইকুয়াল রেসপেক্ট অ্যান্ড প্রোটেকশন অফ দ্য রিলিজিয়ান বাই দ্য গভর্নমেন্ট। মানে আমাদের ইন্ডিয়াতে বলছে যে সেকুলারিজম বলতে যে সমস্ত ধর্মের ক্ষেত্রে সমান রেসপেক্ট করা হবে এবং সমান প্রোটেকশন দেওয়া হবে। ওকে, তারপরে চলে আসছি ডেমোক্রেটিক মানে কি? গণতন্ত্র। তো গণতন্ত্র আমরা মোটামুটি গণতন্ত্র সম্পর্কে জানি। কি ডেমোক্রেটিক মানে যে সমস্ত কিছু হবে পিপলস দ্বারা, তাই না? মানুষের দ্বারা, তাই না? আওয়ার ডেমোক্রেটিক কোয়ালিটি ইজ বেসড অন দ্য ডক্টরাইন অফ পপুলার সভারেন্টি, পজিশনস অফ সুপ্রিম পাওয়ার বাই দ্য পিপল। মানে কি যে ক্ষমতাটা থাকবে, ক্ষমতা কিন্তু সুপ্রিম পাওয়ারটা থাকবে কিন্তু পিপলের হাতে। আমাদের ডেমোক্রেটিক মানে অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল কথাটি আছে, সেটা সবাই জানো, সে বিষয়ে আমরা যাচ্ছি না। ইন্ডিয়ান কনস্টিটিউশন প্রোভাইড ফর রিপ্রেজেন্টেটিভ পার্লামেন্টারি ডেমোক্রেসি। তো দেখো তার মানে আমাদের ইন্ডিয়াতে ডেমোক্রেসি তাহলে দুই রকমের হয়, একটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ আর একটা হচ্ছে তোমার হচ্ছে ডাইরেক্ট। তো আমাদের ইন্ডিয়ার ক্ষেত্রে জনসংখ্যা এত বেশি, সেখানে যদি ডাইরেক্ট ডেমোক্রেসি আনা হয়, মানে প্রত্যেকটা মানুষ যদি ডাইরেক্টলি তাদের হাতে ক্ষমতা থাকে, তাহলে মিসইউজ হবে অনেক, তাই না? তো বা সেটা সম্ভব না, একটা সুষ্ঠু পরিকল্পনা গঠন করা সম্ভব হবে না, কারণ এত বেশি জনসংখ্যা। সেই জন্য কী হলো যে রিপ্রেজেন্টেটিভ মানে মানুষ নির্বাচন বা ভোটের মাধ্যমে কয়েকজন রিপ্রেজেন্ট করবে, তারা গিয়ে মানুষের হয়ে দেশকে শাসন করবে। ওকে, এটাই হচ্ছে আমাদের রিপ্রেজেন্টেটিভ পার্লামেন্টারি ডেমোক্রেসি। নেক্সট হচ্ছে রিপাবলিক মানে কি? রিপাবলিক হচ্ছে দ্য হাইয়েস্ট ইউনিট অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশনস অর দ্য এক্সিকিউটিভ হেড অফ দ্য কান্ট্রি মাস্ট হ্যাভ টু বি বাই দ্য পিপল অফ দ্য ইন্ডিয়া ফর ফিক্সড পিরিয়ড। এইখানে দুটো জিনিস মনে রাখতে হবে। বাই দ্য পিপল অফ ইন্ডিয়া মানে মানুষের দ্বারা নির্বাচিত হবে, হ্যাঁ, মানুষের দ্বারা নির্বাচিত হতে হবে এবং তাকে নির্দিষ্ট সময়ের দ্বারা নির্বাচিত হবে। এমন নয় যে একবার নির্বাচিত হয়ে গেল তারপর তিনি 30-40 বছর ধরে হেড থাকলেন, তাহলে সেটা কিন্তু হবে না। একটা নির্দিষ্ট পিরিয়ডের জন্য তাকে নির্বাচিত করা হয়। আমাদের ভারতে 5 বছরের জন্য নির্বাচিত করা হয় এবং এক্সিকিউটিভ হেডকে প্রেসিডেন্ট। ওকে, চলো আমরা নেক্সট চলে যাচ্ছি। নেক্সট আরও চারটে আমাদের কিওয়ার্ড আছে, সেগুলো একটু পড়ে নেব। লিবার্টি মানে দেখো ফ্রিডম অর অ্যাবসেন্স অফ রেস্ট্রেইন অন অ্যাক্টিভিটি অফ ইন্ডিভিজুয়াল। ওকে, একটু জুম করে নিচ্ছি। ওকে, সো লিবার্টি মানে হচ্ছে ফ্রিডম অফ অর অ্যাবসেন্স অফ রেস্ট্রেন্ট অন অ্যাক্টিভিটি অফ ইন্ডিভিজুয়াল, মানে ব্যক্তি স্বাধীনতা, মানে প্রত্যেকটি মানুষের অ্যাক্টিভিটির উপরে যে বাধা আনা হবে না, তাদেরকে স্বাধীনতা দেওয়া হবে, সেটাই হচ্ছে লিবার্টি। আমাদের কনস্টিটিউশনে এটা আগে থেকে ছিল এবং এইখানে যে জিনিসগুলোর উপর লিবার্টি দেওয়া হয়েছে সেগুলো দেখো: থট, এক্সপ্রেশন, বিলিফ, ফেথ অ্যান্ড ওয়ারশিপ। এই জিনিসগুলোর লিবার্টি, সম্পূর্ণ লিবার্টি তাকে একজন ইন্ডিভিজুয়ালকে দেওয়া হয়েছে। তো আমরা দেখব যে রিপাবলিক, লিবার্টি, ইকুয়ালিটি, ফেডারেলিটি, এই যে টার্মগুলো, এইগুলো কোথা থেকে নেওয়া হয়েছে আগে আমরা আলোচনা করেছিলাম। কোথা থেকে নেওয়া হয়েছে? ফ্রান্স থেকে। তারপরে দেখো ইকুয়ালিটি। দ্য ইকুয়ালিটি মিনস দ্য অ্যাবসেন্স অফ স্পেশাল প্রিভিলেজেস টু এনি সেকশন অফ দ্য সোসাইটি
and the adequate opportunity for all individual without any discriminations on certain ground, মানে কোনো ডিসক্রিমিনেশন না করে সকলকে সমান সুযোগ সুবিধা দিতে হবে। তো এই ক্ষেত্রে ইকুয়ালিটি সকলকে সমানভাবে দিতে হবে, তাই না? তো এইখানে দেখো যে উইদাউট এনি ডিসক্রিমিনেশন অন সার্টেন গ্রাউন্ডগুলো কী কী পরবর্তীতে আমরা আলোচনায় আসবো, যখন আমরা ফান্ডামেন্টাল রাইটস পড়বো সেই সময় আমরা আলোচনায় চলে আসবো ডিটেলসে, এখন সেগুলো বলছি না। তো দেখো ডিসক্রিমিনেশন করা হয়নি সার্টেন গ্রাউন্ডে, তার কিন্তু অনেক ক্ষেত্রেই তো সুযোগ সুবিধা দিতে হয়নি, যেমন SC STদেরকে বিশেষ সুযোগ সুবিধা দিতে হয়েছে, তাদেরকে একটু প্রিভিলেজ দিতে হয়েছে, কিন্তু ইকুয়ালিটি মানে কিন্তু সেটা নয়, সেক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে, সেই জন্যই লেখা হয়েছে যে সার্টেন গ্রাউন্ড। ওকে, তারপরে হচ্ছে দেখো ফ্র্যাটার্নিটি কথার অর্থ হচ্ছে ব্রাদারহুড, মানে ভ্রাতৃত্ববোধ। ফ্র্যাটার্নিটি কথার অর্থ হচ্ছে ভ্রাতৃত্ববোধ। ওকে, মানে কি আমরা সকল ভারতীয় ভাই ভাই। The Constitution promotes these feelings of fraternity by the system of single citizenship and fundamental duties. তো সিঙ্গেল সিটিজেনশিপ এবং ফান্ডামেন্টাল ডিউটিজের মধ্য দিয়ে এই ফ্র্যাটার্নিটির ধারণাটিকে তুলে ধরা হয়েছে। দ্য প্রেমবেল ডিক্লিয়ার্স, ঘোষণা করে যে দ্য ফ্র্যাটার্নিটি হ্যাজ টু অ্যাসিওর দ্য ডিগনিটি অফ দ্য ইন্ডিভিজুয়াল, তার মানে এই যে ফ্র্যাটার্নিটির মাধ্যমে প্রত্যেকটা মানুষের ডিগনিটি বজায় থাকবে, অ্যান্ড ইউনিটি অফ দ্য ইন্টিগ্রিটি অফ দ্য নেশনস, এবং আমাদের ভারতের ইউনিটি এবং ইন্টিগ্রিটিও বজায় রেখে এই ভ্রাতৃত্ববোধ বজায় থাকবে। দ্য ইন্টিগ্রিটি এই যে ওয়ার্ড, এই শব্দটা ওয়াজ অ্যাডেড টু দ্য কনস্টিটিউশন বাই দ্য 42nd অ্যামেন্ডমেন্ট 1976। 1976 সালে 42তম সংশোধনীতে এই ইন্টিগ্রিটি কথাটি অ্যাড করা হয়েছিল। নেক্সট আসবো জাস্টিস। দ্য টার্ম জাস্টিস এমব্রেসেস 3 ডিস্টিংক্ট ফর্ম। দেখো জাস্টিস, আমাদেরকে যে জাস্টিসগুলো দেওয়া হয়েছে সেটা 3 রকম জাস্টিস দেওয়া হয়েছে, সোশ্যাল, ইকোনমিক এবং পলিটিক্যাল। তো এই যে জাস্টিসের ধারণা, এটা কোথা থেকে নেওয়া হয়েছে? এটা নেওয়া হয়েছে রাশিয়া থেকে। চলো আমরা নেক্সট চলে যাচ্ছি। নেক্সট হচ্ছে বেশ কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্ট আছে, সেই ফ্যাক্টগুলো সম্পর্কে এবার আমরা জেনে নেব, তারপরে আমাদের ক্লাসটি শেষ হবে। তো আমরা ক্লাসের একদম লাস্টে চলে এসেছি। তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছো, আশা করি তাদের সমস্ত ভিডিওটি ভালো লেগেছে। যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে দেখো লাইক বাটন আছে, লাইক করে দাও, আর যদি নিউ ভিউয়ার হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, এবং অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে যে ভিডিওটি তোমাদের কেমন লাগছে এবং পরবর্তী কোর্সগুলো তোমরা চাও কি না, বা তোমাদের আর কী রিকমেন্ডেশন দরকার, তোমাদের কী চাই আমাদের কাছ থেকে, তোমরা কী চাইছো সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করো। এবং অবশ্যই আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যে লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে, সেখানে কিন্তু জয়েন হতে ভুলো না, কারণ ওইখানে গেলে তোমাদের একটা গ্রুপ স্টাডিজ টাইপ পরিবেশ পেয়ে যাবে। ওকে, চলো ইম্পর্টেন্ট ফ্যাক্টসগুলো কী আমরা দেখে নিচ্ছি। ফার্স্ট ফ্যাক্টস হচ্ছে দ্য আইডিয়া অফ দ্য কনস্টিটিউশন ইজ বরোড ফ্রম আমেরিকান প্রিএম্বল, যেটা আমরা বলে দিলাম কি উই দ্য পিপল, এই 3টে ওয়ার্ড সেম আমেরিকান কনস্টিটিউশন প্রিএম্বলের সঙ্গে ইন্ডিয়ান প্রিএম্বলের। ওকে, সরি, দেয়ার আর 85 ওয়ার্ডস অ্যাট প্রেজেন্ট ইন আওয়ার কনস্টিটিউশন। তো আমাদের কনস্টিটিউশনে কটা শব্দ আছে? 85টা শব্দ আছে। দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য প্রিএম্বল ইজ টেকেন ফ্রম অস্ট্রেলিয়া। প্রতিটা ফ্যাক্টস কিন্তু এক্সাম পার্সপেক্টিভে ভেরি ইম্পর্টেন্ট, বলার অপেক্ষা রাখে না। এই প্রশ্নগুলি এক্সামে একাধিকবার এসছে, যে কোনো এক্সামে, ওয়েস্ট বেঙ্গলের যে কোনো এক্সামে। তো অবশ্যই এখানে স্ক্রিনশট নিয়ে নাও এবং প্রতিটা জিনিস তোমরা মুখস্থ করে নাও। দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য প্রিএম্বল ইজ টেকেন ফ্রম অস্ট্রেলিয়া, তাহলে অস্ট্রেলিয়া থেকে প্রিএম্বলের ভাষাটি নেওয়া হয়েছে। আন্ডার দ্য প্রিএম্বল দ্য নেচার অফ দ্য কান্ট্রি বলে দিয়েছি, সোভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। অনেক সময় এগুলো কিন্তু সিরিয়াল ওয়াইজই লিখতে পড়ে। ওকে, তো সিরিয়ালটা তোমরা অবশ্যই মুখস্থ করে দেবে। সোভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক। একদম কঠিন নয়, ইজি, তোমরা কিন্তু মুখস্থ করে নেবে। নেক্সট দেখো, দ্য ওয়ার্ড সোশ্যালিস্ট, সেকুলার, ইন্টিগ্রিটি, এই 3টে ওয়ার্ড ওয়াজ অ্যাডেড ইন 42nd অ্যামেন্ডমেন্ট 1976। তাহলে 1976 সালে 42তম সংশোধনীতে এই 3টে ওয়ার্ডকে অ্যাড করা হয়েছিল। অ্যাকচুয়ালি এই 3টে ওয়ার্ড নয়, এখানে একটা অ্যান্ডও অ্যাড করা হয়েছিল। তোমাদেরকে যদি আমি দেখাও মনে করি, তাহলে একদম ফার্স্টে যেতে হবে। এইখানে দেখবে
ইন্টিগ্রিটি কথা আছে, ওকে দেখো এইখানে দেখো যে ইন্টিগ্রিটির আগে এই যে ইন্টিগ্রিটির আগে দেখো একটা অ্যান্ড আছে, ইন্টিগ্রিটির আগে একটা অ্যান্ড আছে, এই অ্যান্ডটাও কিন্তু ওই 42nd অ্যামেন্ডমেন্টেই অ্যাড করা হয়েছিল। ওকে, তবে সেটা আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট নয়। আমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট যে তিনটি ওয়ার্ড, সেটা হচ্ছে কি কি, সোশ্যালিস্ট, সেকুলার, সোশ্যালিস্ট, সেকুলার অ্যান্ড ইন্টিগ্রিটি, এই তিনটে ওয়ার্ডকে অ্যাড করা হয়েছিল। এবার দেখো অ্যাকর্ডিং টু সুপ্রিম কোর্ট, তাহলে এক সময় বলা হয়েছে যে প্রেমবেল আমাদের কনস্টিটিউশনের পার্ট নয়, আবার পার্ট, এরকম অনেকবার বিভিন্ন রায়ে বিভিন্ন রকম বলা হয়েছে। তো দেখে নিই আমরা কখন কি বলা হয়েছিল। দেখো, প্রেমবেল ইজ নট এ পার্ট অফ কনস্টিটিউশন, এটা বলা হয়েছিল বেরুবারি কেস 1960 বেরুবারি কেসে বলা হয়েছিল যে প্রেমবেল ভারতের কনস্টিটিউশনের পার্টই নয়। আবার দেখো বলা হলো যে ইজ এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন কি, কেশবানন্দ ভারতী কেস 1973-তে। ওকে, তারপর 1995 এলআইসি কেসে বলা হলো যে ইজ এ ইন্টিগ্রাল পার্ট অফ দ্য কনস্টিটিউশন। তাহলে এখন যদি বলা হয় যে আমাদের প্রেমবেল কী অবস্থা আছে, এখন হচ্ছে প্রেমবেল ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার কনস্টিটিউশনস, যেটা এলআইসি কেস 1995-এ সুপ্রিম কোর্ট ঘোষণা করে। এবারে দেখো আমাদের কনস্টিটিউশনের যে প্রেমবেলের যে কে কী বলেছেন প্রেমবেল সম্পর্কে, দেখো অ্যাকর্ডিং টু দেম প্রেমবেল ইজ আইডেন্টি কার্ড অফ দ্য কনস্টিটিউশন, আইডেন্টিটি কার্ড অফ দ্য কনস্টিটিউশন বলেছেন কে, এ পালকিওয়ালা। ওকে, তারপরে দেখো পলিটিক্যাল হরোস্কোপ অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনস, এটা বলেছেন KM মুন্সি। তারপরে কি টু দ্য কনস্টিটিউশন, কে বলেছেন, আর্নেস্ট বার্কার। তারপর দেখো সোল অফ দ্য কনস্টিটিউশন, এটা হচ্ছে ঠাকুরদাস বরভাউ। তাহলে প্রতিটা এইখানে যে কটা আছে প্রতিটা এক্সামে বারবার আসে। ওকে, তো সেই জন্য খুবই ইম্পর্ট্যান্ট, তোমাদের বলে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে মুখস্থ করে নাও জিনিসগুলো। আর কি হচ্ছে দেখো, এইখানে হয়তো আচ্ছা আমি এটা লিখতে ভুলে গেছি, সেটা হচ্ছে দেখো এটা মনে রাখবে যে আমাদের প্রেমবেল কিন্তু নন জাস্টিসিয়েবল, মানে প্রেমবেল নিয়ে তুমি প্রেমবেলে লেখা আছে তাই তুমি কেস করতে পারো না। নন জাস্টিসিবল মানে কি, প্রেমবেল লেখা আছে বলে তুমি কেস করছো, যে একটা আইন আসলো যেখানে তোমার মনে হচ্ছে যে একটা ধারণার সঙ্গে মিলছে না, তো তখন তুমি বললে এটা প্রেমবেলে লেখা আছে তাহলে আমি কেস করব, কিন্তু তুমি পারবে না, কারণ প্রেমবেল ইজ নট জাস্টিসিয়েবল। ওকে, আর আরেকটা প্রশ্ন আছে, প্রেমবেল কি অ্যামেন্ডেবল, প্রেমবেল কি সংশোধন করা সম্ভব? তোমরা তো দেখতেই পাচ্ছ তিনটে ওয়ার্ড 42 অ্যামেন্ডমেন্ট 1976-এ অ্যাড করা হলো। সো 1976-এ যখন অ্যাড করা হলো তার মানে অ্যামেন্ড করা হলো, তার মানে অবশ্যই অ্যামেন্ডেবল। ওকে, অ্যামেন্ডেবল। আর এটা একটা প্রশ্ন, সেটা হচ্ছে অনলি একবারই অ্যামেন্ড করা হয়েছে, সেটা হচ্ছে 1976-এ সেটা হচ্ছে 42তম অ্যামেন্ডমেন্টে। ওকে, তো আজকের মতো ভিডিওটি আমার এখানে কমপ্লিট হয়ে যাচ্ছে। তো আশা করি প্রেমবেল থেকে এর বাইরে তেমন কোনো প্রশ্ন আসবে না। তো তোমাদের হয়তো উপকারে লাগবে ভিডিওটি, অবশ্যই লাইক দেবে, লাইক দেওয়ার পরে তোমরা ভিডিওটি শেয়ার করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তোমাদের শেয়ার করলে আমরা উপকৃত হব, বলতে আমাদের অনেকটা ভালো লাগবে। ভিডিওগুলো তোমরা দেখছো, তোমরা কমেন্ট করছো, আমরা বুঝবো যে আমাদের ভিডিওগুলো তোমাদের উপকারে লাগছে। তো চলো আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।